ওদের ভারতীয় উপদূতাবাস আক্রান্ত হলো, সহকারী তারপরে শুধুমাত্র ওই 3টি জায়গায় ভিসা বন্ধ হলো। এখন বাংলাদেশও ভিসা বন্ধ করেছে দিল্লিতে। এখন এর পরের স্টেজ কোনটা? এর পরের স্টেজ হচ্ছে দূতাবাসের কর্মী সংখ্যা সীমিতকরণ। আমরা ব্যুরোক্রেটিক সিস্টেমে যেটা দেখি, ডিপ্লোম্যাটিক সিস্টেমে যেটা দেখি, যে এর পরের স্টেপ হচ্ছে আহ লোক সংখ্যা সীমিতকরণ। তারও যদি সমাধান না হয়, তখন যেটা হবে যে কূটনীতিককে বলা হবে 24 ঘন্টার ভিতরে আপনি দেশ ছাড়ুন, বিদেশি বলবে। তার মানে চূড়ান্ত একটা খারাপ অবস্থার দিকে যাচ্ছে। কিন্তু এই যাওয়াটা এক ধরনের ফাঁদ। সেই ফাঁদটা কি সেটা ভারত জানে। জানে বলেই ভারত কিন্তু সারা বাংলাদেশ কর্ডন করে রাখলেও ইনভেড করার জন্য বা আক্রমণ করার জন্য কোন রকম চিন্তা ভাবনা করছে না। আজকে রাষ্ট্রদূত একটি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে তিনি বাংলাদেশ ভারতের সম্পর্ক, শীতল সম্পর্ককে একটা ইয়ের মধ্যে নিয়ে আসা, উত্তেজনা নিরসনের আহ্বান তিনি জানিয়েছেন। এর মধ্যে দিয়ে কি রাশিয়া এক ধরনের মধ্যস্থতা আর ইঙ্গিত দেখা যাচ্ছে? আমরা এতদিন ধরে যেটা প্রত্যাশা করছিলাম যে কেউ না কেউ হয়তো কোনো পক্ষ হয়তো এখানে মধ্যস্থতা করতে পারে, সেটা ব্যাকডোর হোক বা প্রকাশ্যে হোক, এই সংবাদ সম্মেলন সেই ইঙ্গিত দিচ্ছে কিনা? ধন্যবাদ। আমি মনে করি না সেরকম যে মধ্যস্থতা করার জন্য এই কাজটি করা হচ্ছে। এখানে বিষয়টা হলো যে বড় বড় পরাশক্তিগুলো বাংলাদেশে ইনভেস্টমেন্ট আছে প্রচুর। তো এটা কার থেকে কে কত বেশি সেটি মুখ্য না। ইনভেস্টমেন্ট আছে। আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্রে যে বা রাশার যে সহায়তায় করা হচ্ছে, সেখানে 15 বিলিয়ন ডলারের, যার অধিকাংশই হচ্ছে রাশার ইনভেস্টমেন্ট, বাংলাদেশের খুব কম। তো সেইটা মাঝে কয়েকবার সরকার চেষ্টা করেছিল ওই ওই চুক্তিটাকে বাতিল করার জন্য। যেমনটি প্রথম থেকে বলে আসছিল যে ভারতের সঙ্গে সমস্ত অসম চুক্তি বাতিল করা হবে, যেগুলো স্বৈরাচারী সরকার কর্তৃক করা হয়েছিল, সব বাতিল করা হবে। কার্যত একটিও বাতিল করা হয়নি বা বাতিল করতে পারেনি, কারণ কোন চুক্তিটাই কিন্তু বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে হয়নি। ব্যাপারটা ওই জায়গাটায়। তো সেটা তো স্বীকার করে না। তো সেই জন্য রাশার চুক্তিটাও এরকম প্রথম প্রথম হুমকি দিল যে ওখান থেকে শেখ হাসিনার এরকম ঘটনা ঘটেছে, এরপরে রাশার সাথে একটা সম্পর্ক খারাপ হলো, সরাসরি পুতিন হস্তক্ষেপ করলেন যে ওই ওই প্রতিষ্ঠানটি রাশার জাতীয় প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মানে হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ। তারা চ্যালেঞ্জ করেছিল, বাংলাদেশ প্রমাণ করতে পারেনি। প্রমাণ করতে না পেরে যে ক্ষমা স্বীকার করেছে তা কিন্তু, প্রমাণ করতে না পেরে জাস্ট চুপ হয়ে গেছে, আর কথা বলেন। সেই থেকে রাশার সাথে বাংলাদেশের একটা টানাপোড়েনের সম্পর্ক ছিল। মাঝে গত 10-15 দিন আগে রাশিয়ার দূতাবাসের সঙ্গে, রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশের আরো বিভিন্ন কর্মকর্তারা বৈঠক করেছেন। কি বৈঠক করেছেন সেটার পত্রিকা মারফত যেটা এসেছিল সেটা হলো দুই পক্ষের উত্তরোত্তর সম্পর্ক বৃদ্ধি, এই করা, কমন যে ল্যাঙ্গুয়েজ গুলো থাকে আর কি, যে দুটা দেশের স্বার্থ সংশ্লিষ্ট। কিন্তু ভেতরের কথা হলো যেটা, সেইটি হলো আজকে আপনি যেটি তুললেন, এটি হলো ভেতরের কথা। যে বাংলাদেশ এরকম একটি শক্তিকে খুঁজছিল, রাশিয়া, আমেরিকা বা চীন, এরকম 3টি দেশের থেকে যে কোনো একটি দেশ যেন সেই দেশটির কথা ভারত মান্য করে। ভারত মান্য করে তাদের সাথে বাংলাদেশের সঙ্গে যে এখনকার যে তিক্ত সম্পর্কটা, সেটা যেন একটু ডাইলিউট হয়, তরল হয়, এরকম একটা উদ্দেশ্য ছিল। কিন্তু যে ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের আর ভারতের এই যে টানাপোড়েন শুরু হলো, সেই ঘটনা কিন্তু এই রাশার রাষ্ট্রদূত হোক বা আমেরিকার হোক বা ফ্রান্সের হোক বা ইউকের হোক, তারা কিন্তু সমাধান করতে পারবেন না। কারণটা হলো যে বিষয়টি সরকারের গ্রিপ থেকে অলরেডি জনগণের হাতে চলে গেছে, জনগণের ভেতরে চলে গেছে। জনগণের ভেতরে যাওয়াতে যেটা হয় যে জনগণ কিন্তু সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে প্রতিবাদ করবে না। জনগণ যখন বিক্ষোভ করা শুরু করেছে, তখন কিন্তু অনুমতি নেবে না, বা ওই রাশিয়ার দূতাবাস থেকে কি বলা হলো এইটিও কিন্তু বিবেচনা করবে না। এখন ধরুন আমি একটু পেছনের দিকে যদি যাই, যে একটি লোককে আপনি যে কোনো সময় যে কোনো লোককে মানুষ মেরে ফেলে, এটা দুর্ঘটনা জনিত মানুষের মৃত্যু ঘটে। কিন্তু আপনি যদি একটা লোককে কুপিয়ে মারেন বা গুলি করে মারেন, সেই মারার একটা সিগন্যাল দেয়।
আবার সেই মানে অর্ধমৃত লোকটাকে যদি আপনি পা দিয়ে পিষতে থাকেন, ক্রমাগত ভাবে মারতে থাকেন সবাই মিলে গাছে ঝুলিয়ে বেঁধে, সেটি আর একটা সিগন্যাল দেয়। এরপর যদি আপনি সেই ব্যক্তিটাকে পেট্রোল আগুন ধরে পুড়িয়ে দেন জ্যান্ত অবস্থায়, সেটি কিন্তু চূড়ান্ত একটি সিগন্যাল দেয়। সেই সিগন্যালটি হচ্ছে কোনো একটি পক্ষকে আপনি বোঝাতে চাইছেন, একটি মেসেজ দিতে চাইছেন যে আপনি তাদেরকে তোয়াক্কা করেন না। দিস ইজ দ্য মেসেজ। এটা কিন্তু নর্মালি একটা খুন না। আপনি যে 10 জন বা 7 জনের ধরা হয়েছে, আপনি তাদের চেহারাগুলো দেখুন, কেউ কিন্তু মাদ্রাসা থেকে আসা না, জিন্স প্যান্ট পরা, হ্যাঁ, হাল ফ্যাশনের ছেলে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে এরা উগ্র ধার্মিক বলে যে একটা ধামাচাপা দেওয়া হচ্ছে যে এই ধার্মিকরা উগ্র ধার্মিক, এরা মাথা মোটা, এরা করে ফেলেছে অ্যাক্সিডেন্টালি। না, এটা অ্যাক্সিডেন্টালি ঘটনা না। এটা হলে খুব ঠান্ডা মাথায় একটি পক্ষকে মেসেজ দেওয়ার জন্য করা হয়েছে। এখন সেই মেসেজটা যারা পেয়েছেন, পাওয়ার পরে তারা প্রতিক্রিয়া দেখাচ্ছেন, সঙ্গতভাবেই প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ভারতে প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক, কিন্তু নেপালে তো স্বাভাবিক না। হয়রাজ গতকালকে নেপালে কিন্তু বিক্ষোভ হয়েছে, বিক্ষোভ আছে। বড় ধরনের বিক্ষোভ হয়েছে নেপালে। এখন এই যে নেপালে বিক্ষোভ হচ্ছে, ভারতে বিক্ষোভ হচ্ছে, ভারত বা অন্যান্য যে বিশ্বের বিভিন্ন জায়গায় ছোট ছোট বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, কেন হচ্ছে? কারণটা হলো এটি নিহাত একটি খুন না, আপনি একটি সিগন্যাল দেওয়ার জন্য খুনটা করেছেন। এই সিগন্যালটা যাওয়ার পরে এখন যে সম্পর্ক তলানিতে ঠেকেছে, এই জায়গা থেকে রিকভার করার কোনো সুযোগ আপাতত আমি দেখছি না। একটা বিষয় খুব পরিষ্কার যে বাংলাদেশ ভারতের সম্পর্ক 16 মাসে অনেক তিক্ত হয়ে গেছে এবং তলানিতে আছে, এটার নতুন করে বলার কোনো অবকাশ নেই। কিন্তু এই তিক্ততার মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্যের আদান প্রদান হচ্ছে যথারীতি, এবং বিশেষ করে বাংলাদেশের প্রয়োজনীয় যেসব পণ্যের দরকার সেগুলো আসছে বিভিন্ন সময়ে নানা ইয়ের মধ্যে, কিস্তিকরের মধ্যে। এইটা বন্ধ হয়নি, চাল, পেঁয়াজ, চিনি, লবণ, আটা, ডাল যা লাগে। এই অবস্থায় দুই দেশের ভিসা আদান প্রদানও হচ্ছিল, যদিও ভারতীয় কর্তৃপক্ষ ভিসাকে সীমিত করে দিয়েছিল অনেক আগেই, কারণ এর আগে ভিসা সেন্টারে তাদের ভিসা সেন্টারে গিয়ে মিছিল টিছিল হয়েছে, নানা রকম গন্ডগোল হয়েছে। এখন বাংলাদেশ একযোগে তার সবকটি হাই কমিশনের সবকটি ইয়ে থেকে কলকাতা, শিলিগুড়ি, আগরতলা, এমনকি দিল্লি, সব জায়গা থেকে তার ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ করে দিল। এইটা কি তিক্ততাকে আরো বিয়ের দিকে নিয়ে যাচ্ছে কিনা? কূটনৈতিক সম্পর্ক কি আমরা আসলে একেবারেই দুর্বল হয়ে পড়লাম কিনা এসব সংকট দূরীকরণে? আচ্ছা দেখুন, এখানে বড় প্রতিবেশীদের এক ধরনের দায় থাকে। শক্তিশালী বড় প্রতিবেশী হলে এক ধরনের দায় তার উপরে বর্তায়। সেই দায়টি হচ্ছে যে ছোটখাটো বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা বা সহজে নিয়ে নেওয়া, বা এটাকে আহ সংঘাত আকারে না নেওয়া, ওভারলুক করা। আপনি ধরুন যে আমি এই কথাটি বারবার বিভিন্ন সময়ে বলেছি যে বাংলাদেশ গত 16 মাসে যতবার বাংলাদেশের সরকার প্রধান থেকে শুরু করে তার বিভিন্ন উপদেষ্টা, তার বিভিন্ন ছাত্র নেতারা যতবার ভারতের 7 সিস্টার এবং চিকেন নেক নিয়ে প্রকাশ্যে হুমকি দিয়েছে, ভারতের জায়গায় অন্য কোনো দেশ হলে এবং সেই দেশটি যদি বাংলাদেশের মোটামুটি সমকক্ষ হতো বা একটু শক্তিশালী হতো, তাহলে কিন্তু এতদিন একটা কাইনেটিক ওয়ার হতো, একটা যুদ্ধ হতো অবধারিত ভাবে। তো ভারত কেন করছে না? কারণ বড় ভাই সুলভ এক ধরনের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হয়। আপনি যদি আজকে যদি ভারত এখানে ইনভেট করে, প্রথমেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন আসবে যে বাংলাদেশের একটা অস্থায়ী সরকারের অধীনে সেখানকার উচ্ছৃঙ্খল জনগণ এটা বলতেই পারে বা বলেছে একটা অন্যায় করেছে, তাই বলে তো আপনারা এটা করতে পারেন না। আপনি একটি বৃহৎ প্রতিবেশী হয়ে একটি ক্ষুদ্র প্রতিবেশীর উপর আপনি চড়াও হতে পারেন না। এটা হচ্ছে একটা টেকনিক্যাল ফরমেশনের মধ্যে পড়ে যায়। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সবচেয়ে যেটা জরুরি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বিশ্লেষণের ক্ষেত্রে, সেটি হচ্ছে আত্মিক বন্ধন। আপনার ভাষা বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা, যেমন সৌদি আরবের ভাষা আর আমিরাতের ভাষা একরকম, ইরানের ভাষা একরকম। ভারতের সাথে আমাদের ভাষার নৈকট্য হচ্ছে একটি রাজ্যের সাথে, দুটি রাজ্যের সাথে, কিন্তু টোটাল ভারতের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির বাইরে কিন্তু বাংলাদেশ না। কারণ আজ থেকে মাত্র 70-75 বছর আগেও তো আমরা একসাথে ছিলাম। তো সেই একসাথে থাকার যে হাজার বছরের সংস্কৃতি, সেই সংস্কৃতির ভেতরের যে মেলবন্ধনটা, সেই যে আত্মিক বন্ধনটা, সেই আত্মিক বন্ধনটা হচ্ছে এই কূটনৈতিক সম্পর্কগুলোকে ম্যাক্সিমাম সময় ডোমিনেট করে, ম্যাক্সিমাম সময়।
সেই কারণে আপনি দেখবেন যে মিয়ানমার বাংলাদেশের সাথে যে আচরণটি করে কূটনৈতিকভাবে, ভারত সেই আচরণটি করে না। বাংলাদেশ মিয়ানমারের সাথে যে আচরণটি করে ভারতের সঙ্গে সেই আচরণটি করে না। তো এই যে আত্মিক সম্পর্কটাকে কোন সরকার যদি এটাকে আপ্রাইজ করে, তাহলে সেই সরকারের জন্য উপাদেয়, সেই জনগণের জন্য উপাদেয়। আর কোন সরকার যদি এসে মনে করে যে এই জায়গাটায় আমরা কুড়ুল মারবো, হ্যাঁ, তাহলে তো আর কোনো উপায় থাকে না। তাহলে আপনি কোনো কূটনীতি দিয়ে কোনো জিও পলিটিক্স দিয়ে আপনি কিন্তু এটা আটকাতে পারবেন না। কারণ আপনি এক জায়গায় থামাবেন, আর এক জায়গা থেকে আপনার সেই এনার্কি গুলো হতে থাকবে। বাংলাদেশের যেটা ঘটছে এখন, এখন ভারত চুপচাপ আছে, শুধুমাত্র কয়েকটা ব্যবস্থা নিয়েছে। তার ভিতরে একটা হলো আপনার ট্রানজিটটা বন্ধ করেছে। বাংলাদেশ যে ভারতকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে বিভিন্ন দেশে পণ্য পাঠাতো, সেটি বন্ধ করেছে। ভুটানের সঙ্গে যে বাংলাদেশের স্থল বাণিজ্য, সেটি বন্ধ করেছে। আর হলো একটি পোর্টকে চালু রেখেছে, বোম্বের একটি পোর্টকে, বাকি সবগুলো পোর্টের ফ্যাসিলিটিসটা বন্ধ করেছে। এ বাদে বাংলাদেশের সঙ্গে ভারতের আর যত চুক্তি ছিল, আর যত দ্বিপাক্ষিক সম্পর্কে, দ্বিপাক্ষিক বা বাণিজ্যিক চুক্তি ছিল, কোনোটাই কিন্তু স্থগিত হয়নি বা বাতিল হয়নি। বরং শেখ হাসিনা আমলের সর্বশেষ অর্থ বছরে যে পরিমাণ টাকার লেনদেন হয়েছিল ভারতের সাথে, তার থেকে অনেক বেশি লেনদেন হয়েছে মোহাম্মদ ইউনূস সরকারের আমলে। অর্থাৎ বেশি পণ্য ভারত থেকে এসেছে। তো এই যে সম্পর্কটা আপনি ইচ্ছাকৃতভাবে প্রথম ফ্রম দ্য ডে ওয়ান আপনি এই সম্পর্কটাকে খারাপ করার চেষ্টা করছেন। কি জন্য? কারণ এটা আপনাকে একটা বেনিফিট দেবে। আপনার বেনিফিটটা হচ্ছে আপনি একটি কেওয়াস তৈরি করতে পারলে, একটি যুদ্ধ অবস্থা তৈরি করতে পারলে, আপনাকে যে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি, সেই জায়গা থেকে আপনি সরে আসলে আপনাকে কেউ বেঈমান বলবে না। আপনি নির্বাচন কেন দিলেন না এই প্রশ্নটি তুলবে না, কারণ নির্বাচন দেওয়ার সিচুয়েশনটি নেই। আপনি এরকম একটি পজিশন ক্রিয়েট করার জন্য দিয়ে যদি এরকম একটি শক্তির সাথে যদি আপনি লড়াই করেন, আপনি তো কোনোদিন জিতবেন না। বরং যেটা হবে সেটা হলো জনগণের উপরে আপনি অযাচিত ভাবে কিছু বিধিনিষেধ, কিছু কষ্ট, কিছু অবিশ্বাস আপনি চাপিয়ে দেন। আজকে যেটা বাংলাদেশের থেকে বাংলাদেশের এত কিছুর পরেও ভারতের ভিসা সেন্টারের ভেতরে মিছিল করার পরেও ভিসা সীমিত হয়েছে। এরপরে যখন আক্রমণ করার জন্য, ঘেরাও করার জন্য যখন মিছিল গেল, তারপরে একদিনের জন্য, ওই দিনের জন্য বন্ধ হয়েছিল, পরের দিন আবার খুলে গেল। কিন্তু চিটাগাংয়ে, খুলনাতে এবং রাজশাহীতে যখন ভিসা ওদের ভারতীয় উপদূতাবাস আক্রান্ত হলো, তারপরে শুধুমাত্র ওই 3টি জায়গায় ভিসা বন্ধ হলো। এখন বাংলাদেশও ভিসা বন্ধ করেছে দিল্লিতে। এখন এর পরের স্টেজ কোনটা? এর পরের স্টেজ হচ্ছে দূতাবাসের কর্মী সংখ্যা সীমিতকরণ। আমরা ব্যুরোক্রেটিক সিস্টেমে যেটা দেখি, ডিপ্লোম্যাটিক সিস্টেমে যেটা দেখি, যে এর পরের সিস্টেম, এর পরের স্টেপ হচ্ছে লোক সংখ্যা সীমিতকরণ। তারও যদি সমাধান না হয়, তখন যেটা হবে যে কূটনীতিককে বলা হবে 24 ঘন্টার ভিতরে আপনি দেশ ছাড়ো, তুই দেশই বলবে। তার মানে চূড়ান্ত একটা খারাপ অবস্থার দিকে যাচ্ছে। কিন্তু এই যাওয়াটা এক ধরনের ফাঁদ। সেই ফাঁদটা কি সেটা ভারত জানে বলেই ভারত কিন্তু সারা বাংলাদেশ কর্ডন করে রাখলেও ইনভেড করার জন্য বা আক্রমণ করার জন্য কোন রকম চিন্তা ভাবনা করছে না। এই যে করছে না, এটা আবার এরা জানে। ভারত যে এটা করবে না, এটা আবার এরা জানে। এরা জানে বলেই আবার বেশি করে করে এই খোঁচাখুচি করছে যে ওরা তো করবে না, আক্রমণ তো করবে না। করবে নাই যখন, তখন আরেকটা নাড়া দিয়ে দেখি বলে এরকম করে সাঁকো নাড়া দিচ্ছে। কিন্তু যদি করে সেটা ভয়াবহ হবে জনগণের জন্য। সেটা তো তখন তো আপনার বেছে বেছে করা হবে না যে কোনটা কি পোশাক পরা আছে, কোনটা কি পোশাক পরা আছে। একটা দেশকে কখন বাধ্য হয়ে ইনভেট করতে হয়? যখন তার অস্তিত্বের উপরে আপনি হস্তক্ষেপ করেন। আপনি যদি ওখানে স্লিপার সেল পাঠান, আপনি যদি 7 সিস্টার্সে গন্ডগোল পাকান, আপনি যদি এখান থেকে হুঙ্কারের, এখন পর্যন্ত তো হুঙ্কারে আছে, আপনি যদি এর থেকে আরো বেশি করেন, বাধ্য হয়ে তখন একটা দেশকে তার নিরাপত্তার ব্যাপারটা দেখতে হবে, একেবারে সঙ্গতভাবে দেখতে হবে।